আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউটিউব এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যানেল এবং ফেসবুক পেজে এবং এনার্জি অ্যান্ড পাওয়ার ep-bd.com অনলাইনে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় এবং এই সময়ের খুব বার্নিং ইস্যু গ্রিন, গোয়িং গ্রিন, লো কার্বন উন্নয়ন, এটার সাথে তাল মিলিয়ে আজকে আমাদের বিষয় হোয়াই রিনিউয়েবল এনার্জি ইজ নট পিকিং আপ অ্যাজ এক্সপেক্টেড। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করছি। আমাদের সাথে এই আলোচনায় আজকের অতিথি হিসেবে আছেন রহিমা আফরোজ রিনিউয়েবলস এনার্জির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার মেজবা মঈন, এবং আমাদের সাথে যোগ দিয়েছেন সরকারের অতিরিক্ত সচিব এবং সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অথরিটির ডেভেলপমেন্ট অথরিটির মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি আসলে আলাউদ্দিন ভাইকে দিয়েই শুরু করতে চাই যে আমরা দেখছি হিসাবে 230 মেগাওয়াট হাইড্রো ধরে, যদিও আমাদের হাইড্রো রান অফ দ্য রিভার না, এই কারণে নন কার্বনাইজড হলেও এটাকে গ্রিন এনার্জি বলবো কিনা সেটা নিয়ে বিতর্ক আছে। তারপরেও আমাদের টোটাল রিনিউয়েবল এনার্জি জেনারেশন ক্যাপাসিটি এখন 722 মেগাওয়াট। এর মধ্যে একটা বড় অবদান হচ্ছে সোলার হোম সিস্টেম, এটা প্রায় 350 মেগাওয়াট, এবং আরো একটা বড় আগেই বলেছি যে 230 মেগাওয়াট হাইড্রো আছে। এর বাইরে গ্রিড কানেক্টেড সোলার এখন প্রায় 140 মেগাওয়াট। এই প্রেক্ষাপটে আমাদের আমরা যে পরিকল্পনা ছিল 10% নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ, এই লক্ষ্য থেকে আমরা বেশ খানিকটা পিছিয়ে আছি, কিন্তু আমরা হতাশায় নেই। কিন্তু এই আশা ব্যঞ্জক ফলাফল বা যেটা মানে যথাযথ গতিতে এগুতে আমরা পারলাম না কেন? আমাদের তো সব প্রস্তুতিও ছিল, আয়োজনও ছিল। জনাব মোহাম্মদ আলাউদ্দিন। আপনি সঠিক বলেছেন যে আসলে লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু আমরা অর্জন করতে পারিনি, এটি সত্য। এখন আমাদের ধরেন গ্রিড টাইড সোলার পাওয়ার আছে 172 মেগাওয়াটের মতো, যেগুলা, এবং সবচেয়ে বড় যেটা এ পর্যন্ত এসছে সেটা হচ্ছে 50 মেগাওয়াট সতিয়াখালী, এটা আপনি জানেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন টার্গেট অ্যাচিভ করতে পারিনি। তো তার আগে আসলে একটা জিনিস আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই, যে কোনো আপনার টেকনোলজি বা রিনিউয়েবল এনার্জি যদি আপনি বলেন, প্রথম কথা হচ্ছে যে আপনার একটা সমীক্ষা থাকা দরকার যে আপনার অ্যাভেলেবল রিনিউয়েবল রিসোর্স আছে কিনা। এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত আমার কাছে যে আমাদের যে রিসোর্স আছে সেটা মডারেট, ফার্স্ট আনসার। সেকেন্ড আনসার হচ্ছে যে রিসোর্সগুলো আমাদের আছে, যেমন ধরেন সোলার এনার্জি, উইন্ড এনার্জি প্রধানত, তো সেগুলার আমাদের কমপ্লিট রিসোর্স ম্যাপিং আছে কিনা। সোলার এনার্জির আমাদের মোটামুটি বলা যায় যে একটা রিসোর্স ম্যাপ আমাদের আছে। উইন্ডের ক্ষেত্রে আমরা একটা স্টাডি করেছিলাম, তার ভিত্তিতে একটা রিসোর্স ম্যাপ তৈরি হয়েছে, কিন্তু সোলারের তুলনায় উইন্ডটা মোর লোকেশন স্পেসিফিক, যার জন্য এতে আরও কিছু স্টাডি করার দরকার অন গ্রাউন্ডে কমার্শিয়াল প্রজেক্টের জন্য। সেই কাজটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এটা চলমান আছে। এটা গেল একটা। তাইলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের কম্প্রিহেন্সিভ ম্যাপিংটা এখনো তৈরি সম্পন্ন হয়নি। এরপরে তৃতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে যেটুকুনি আমাদের ম্যাপিং হয়েছে সেই রিসোর্সের জন্য আমাদের কি বিজনেস মডেল আছে কিনা, সেটা একটা দেখার বিষয়। আপনি জানেন যে আপনার যে কোনো প্রযুক্তির উন্নয়নের জন্য সেখানে, এটা আমাদের রহিমা আফরোজের এমডি মহোদয় আছেন, উনি আরো ভালো বলবেন, যে সেখানে একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন। এই যাবৎকালে আমার হিসাবে আমাদের আপনার সরকারি খাতে ধরেন আনুমানিক সে রাফলি 8,000 কোটি টাকার মতো বিনিয়োগ হয়েছে, এবং রিনিউয়েবল এনার্জিতে, কারেক্ট, এবং প্রায় 6,000 কোটি টাকার মতো বিনিয়োগ হয়েছে ডেভেলপমেন্ট পার্টনারদের এন্ডে। তো কিন্তু এই বিনিয়োগটা যথেষ্ট না। ইন্টারন্যাশনালি যে হিসাবটা করা হয়, সারা পৃথিবীতে গত 10 বছরে $3 ট্রিলিয়ন বিনিয়োগ হয়েছে, এবং তারপরেও বলা হচ্ছে যে 2030-এর মধ্যে যদি আমরা টার্গেট অ্যাচিভ করতে যাই তাহলে বিনিয়োগটা অ্যাটলিস্ট 2 গুণ বা 3 গুণ করতে হবে। তো এখন বাংলাদেশের ক্ষেত্রেও এই বিনিয়োগ আসার জন্য তো আপনাকে বিজনেস মডেল দরকার। বিজনেস মডেল না থাকলে আপনি প্রাইভেট সেক্টরকে কিভাবে আকৃষ্ট করবেন, এটা একটা বড় প্রশ্ন। তো এ যাবৎকালে আমরা আপনার রিনিউয়েবলের দাম কমছে, এটা সত্যি। আপনার গত 10 বছরে সোলারের ক্ষেত্রে
শতকরা 82% দাম কমেছে, কিন্তু সেটার ক্ষেত্রেও আমরা যখন বিজনেস মডেলের ভাবনাটা ভাবি তখন আমি একটা হিসাব করলাম, ক্লিয়ার বিজনেস মডেল আমি পেয়েছি আপনার দুটো ক্ষেত্রে, নেট মিটারিং এর আওতায় রুফটপ সোলারের ক্ষেত্রে। এখন এরপরে প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোনো দেশের পক্ষেই কিন্তু সম্ভব না যে শুধুমাত্র একটা রিসোর্সের উপর নির্ভর করে আপনি রিনিউয়েবলের টার্গেট অ্যাচিভ করবেন। সুতরাং আপনাকে মাল্টিপল রিসোর্স এক্সপ্লোর করতে হবে, সেই জায়গাটায় কিন্তু আমরা পিছিয়ে আছি, এটা হচ্ছে বাস্তবতা। আরো একটা জিনিস এবার, এবং আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রচিত হয়েছে, সেখানেও কিন্তু আপনার এই ফোকাসটা বলা আছে যে আমাদের ফোকাসটা হইতে হবে যে ওই আপনার ক্লিন এনার্জির দিকে, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে। যেমন একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, গ্লোবালি এখন যত বিদ্যুৎ উৎপন্ন হয় তার 27% বিদ্যুৎ রিনিউয়েবল থেকে হয়, আর আমাদের বাংলাদেশে আমাদের এটা ধরেন 3.25%। সুতরাং এই জন্য এই জিনিসটা পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। ওখানে বলা হয়েছে যে আপনার যে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও আপনার ক্লিন এনার্জির দিকে যেতে হবে, এটা একটা। এবং ফোকাসটা দেওয়া হয়েছে আপনার রিনিউয়েবলের দিকে এবং এনার্জি ট্রেডের দিকে। আরেকটা জিনিস, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন যে এনার্জি ট্রেড মিন আপনি কি ক্রস বর্ডার ট্রেডের কথা বলতে চাচ্ছেন? কারেক্ট, আমি বলছি সেটা। যেমন আমাদের তো একটা এক্সপেরিয়েন্স আছে যে 1160 মেগাওয়াট আমরা আনছি, বাট সেটা নন রিনিউয়েবল। কিন্তু আপনার আমাদের ফোকাসটা দেওয়া উচিত হাইড্রো পাওয়ারের দিকে, যেটা কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনায় উঠে এসছে। কারণ হাইড্রো পাওয়ারের পার ইউনিট কস্ট পিডিবির হিসাব মতে মাত্র 1 টাকা। তো সেটা যদি আমরা ইম্পোর্ট করতে পারি, ধরুন আমাদের নেপাল, ভুটান এবং পার্শ্ববর্তী মিয়ানমার, তারা কিন্তু আপনার তাদের যে চাহিদা তার চেয়ে অনেক বেশি তাদের হাইড্রো পাওয়ারের রিসোর্স রয়েছে। আমি কি আপনাকে এখানে একটু থামিয়ে দিতে পারি? তার কারণ যদিও আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে হাইড্রো পাওয়ারের কস্ট খুবই মিনিমাম, কিন্তু হাইড্রো পাওয়ারের যে প্রজেক্ট কস্ট এন্ড অফ দ্য ডে, যেসব কান্ট্রি থেকে আমরা এই প্রজেক্ট গুলো করতে চাচ্ছি, ইতোমধ্যে নেপালের সাথে আমরা যে নেগোসিয়েশন করছি এবং ভুটানের কাছ থেকে যে প্রাইস ইন্ডিকেশন পেয়েছি, সেটা কিন্তু এই পিডিবির ব্যাখ্যা অনুসারে এই 1 টাকার কাছাকাছি কিন্তু কোনোভাবেই থাকছে না, এটাও 6 থেকে 7 টাকার নিচে না। এবং ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, বিবিআইএন এনার্জি ট্রেড নিয়ে আমরা একটা স্টাডি করেছিলাম ডক্টর ইজাজের নেতৃত্বে। সেই স্টাডিতে দেখা গেছে যে ইন্ডিয়া হাইড্রো পাওয়ার প্রজেক্ট ডেভেলপমেন্টে নর্থ ইস্টার্ন স্টেট গুলোনে সরে এসেছে ইজ বিকজ অফ কস্ট অফ হাইড্রো পাওয়ার জেনারেশন 6 থেকে 8 রুপি, কিন্তু অন্যদিকে সোলার ডেভেলপমেন্ট কস্ট বিলো দেন দ্যাট। প্লিজ এই ইনফরমেশনটা আপনাকে দিয়ে রাখলাম। আপনি না, আপনাকে ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য। হ্যাভিং সেড দিস, তারপরে বলতে হচ্ছে আপনাকে সোলারের যখন আপনি বলতেছেন যে ধরেন 100 মেগাওয়াট, এটার কিন্তু আসলে অ্যাকচুয়াল ক্যাপাসিটি হবে 1/8 ইন টার্মস অফ এনার্জি জেনারেশন। সেটা একটা প্রশ্ন আছে এবং সেখানে ভেরিয়েবিলিটির সমস্যা আছে। কিন্তু হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে কিন্তু একটা বেস লোড হিসেবে কাজ করতে পারে। হাইড্রো পাওয়ার কিন্তু কোনো ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি না। সো এই স্পেশাল আপনার অ্যাডভান্টেজটা হাইড্রো পাওয়ারে আছে। আর আমরা যেটা বললাম এই 1 টাকার হিসাবটা দিচ্ছি আমরা কাপ্তাইয়ের হিসাব থেকে দিচ্ছি আমরা, আমাদের যে 230 মেগাওয়াট। তো স্বাভাবিকভাবে কিছু আপনাকে যদি আমি এখানে থামিয়ে দিয়ে আপনার কাছে আবার আসি, আপনি যেখানে বললেন যে মানে অ্যাজ এক্সপেক্টেড পিকটা করেনি, ইনভেস্টমেন্ট ওইভাবে হয়নি, তো এখানে বাধাটা কোথায়? প্রাইভেট সেক্টরের প্রতিনিধি আমাদের সাথে আছেন এবং বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্টের ক্ষেত্রে রহিম আফরোজ রিনিউয়েবল এনার্জি লিডিং একটি প্রতিষ্ঠান। জনাব মনোয়ার মেজবা মঈন, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমজাদ সাহেব। আই থিঙ্ক আমরা ইয়েস মানে আরো ভালো হয়তো আমরা করতে পারতাম, বাট আই থিঙ্ক যেগুলা করেছি স্পেশালি সোলার হোম সিস্টেম, দ্য নেট মিটার পলিসি, এগুলা কিন্তু খুব কি ইনিশিয়েটিভস, মানে এই যে রিনিউয়েবলকে মানে ফ্রন্ট লাইনে আনার জন্য। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে এই ব্যাপারে একটা মানে দিক নির্দেশনা দিয়েছেন, ভেরি ভেরি স্পেসিফিক, ভেরি টার্গেটেড। কেন অ্যাজ দ্য লিডার অফ দি ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ, মানে শি হ্যাজ অ্যান ইন্টেন্ট অ্যান্ড আ কমিটমেন্ট যে 2050 সালের ভিতরে 100% রিনিউয়েবল এনার্জি করবেন। তো ফ্রম পলিসি মেকার টু প্রাইভেট সেক্টর প্লেস, আমাদের রোলটা কি? আমাদের রোল হলো তার সেই ভিশন এবং তার সেই গোলটাকে কিভাবে আমরা মানে অ্যাচিভ করতে পারি। সো যেটা আমি অনেকটা এগ্রি করি আলাউদ্দিন সাহেবের সাথে, দেখেন কোনো কিছু করতে গেলে
একটা বেসলাইন স্টাডি, একটা বিজনেস মডেল। আমরা আবার অনেকটা এখানে যেটা আরেকটা ওয়ার্ড ইউজ করি হলো প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ টু রিনিউয়েবল এনার্জি এক্সিকিউশন। আপনি যদি পৃথিবীর যে কোনো দেশের সাকসেস দেখেন, মানে আমি ইউরোপ আর আমেরিকাটা স্কিপ করলাম, আমি এশিয়ার দিকে আসলাম, মোর মানে ক্লোজ টু আস, যেরকম ভারত, চীন, মানে 2005 সাল পর্যন্ত, ভেরি ইন্টারেস্টিং, আপনারা যদি ডেটাটা দেখেন 2005 সাল পর্যন্ত কিন্তু ভারত সোলার রিনিউয়েবল এনার্জিতে আমাদের থেকে পিছিয়ে ছিল। ইভেন তারা রিনিউয়েবল এনার্জিতে এগিয়ে ছিল বিকজ ইনিশিয়াল ফোকাস ভারতের ছিল উইন্ড এনার্জিতে। দে কেম টু সোলার আ লিটল বিট লেটার। কিন্তু বিকজ তারা যখন যে প্রোগ্রামটা ধরলো, চায়না বলেন, চীন বলেন, এবং ইন ভেরি রিসেন্ট টাইম আপনি যদি থাইল্যান্ড, মালয়েশিয়া সবকিছু দেখেন, তারা এক একটা জিনিস ধরে একটা প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ নিল। তার মানে রুফটপ হলে ইদার এফআইটি অর নেট মিটারিং, গ্রিড কানেক্টেড হলে তারা কি বলে ইদার ডিক্লেয়ার ট্যারিফ অর অকশন সাম, মানে and in very recent time everybody has started bidding. So আমাদেরকে যেটা করতে হবে, কিছু গ্লোবাল প্র্যাকটিসেস, নোন প্র্যাকটিস, ওটাকে একটু আমাদের প্রেক্ষাপটে বিবেচনা করে সেভাবে রোল আউট করা উচিত। ফর এক্সাম্পল, মানে আমাদের যে এখন 20,000 মেগাওয়াট যেটা কারেন্ট ইনস্টলড capacity আছে, of which only 50% is getting utilized, and that has to do with demand generation part. এখন রিনিউয়েবল এনার্জির বিউটিটা হলো, ইট হ্যাজ টু বি মেইনলি ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি। তার মানে সেই এনার্জিটা আমি জেনারেট করব প্রিডমিনেন্টলি যেখানে ওটার ইউসেজটা আছে, ওটা আপনার কমার্শিয়াল, প্রোডাকশন, রেসিডেন্সিয়াল, whatever you want to call it. আমি যদি ছোট্ট একটা জিজ্ঞাসা এখানে করে নিতে চাই যে, মানে আপনার কি মনে হয় যে ডিস্ট্রিবিউটেড এনার্জি জেনারেশনের কথাটা বললাম, যে বাংলাদেশের আইন যেটাকে সাপোর্ট এখনো করছে না, যে এখনো আমাদের এখানে একক ক্রেতা, বিপিডিবি একক ক্রেতা, এটা কি সিঙ্গেল বায়ার সিস্টেমে এই ডিস্ট্রিবিউটেড জেনারেশন সফল হবে? So see, this is another thing, মানে জিনিসটা হলো for any change to come, কিছু আমাদের তো চিন্তাধারারও পরিবর্তন আনতে হবে, রাইট? যেরকম আমাদের প্রধানমন্ত্রী উনি যখন ডিসাইড করলেন যে আমি পাওয়ার জেনারেশনটাকে এসকেলেট করে দেব, তখন একটা স্পেশাল পাওয়ার স্পিডি পাওয়ার অ্যাক্ট হলো, একটা পার্লামেন্টে একটা অ্যাপ্রুভ হলো, ওটার একটা গাইডলাইনের উপরে জিনিসটা একদম মানে এগিয়ে গেল। সো সিমিলারলি মানে আমাদের রিনিউয়েবল এনার্জিকে যদি মানে ওরকম লিপ নিতে হয়, we have to follow certain policy act, we have to, যেটা নাই সেটা আমাদেরকে আনতে হবে। আমি মনে করি না পার্সোনালি at least যে সিঙ্গেল বায়ার is necessarily the issue, but যদি multiple buyer লাগে, fine, মানে if that is the need of the business model and the program, that I'm sure policymakers will take cognizance of that and they will do that. আপনি কি সুনির্দিষ্ট, যেমন স্পিডি পাওয়ার অ্যাক্টের মতন, আপনি কি রিনিউয়েবল প্রমোশনের জন্য কোনো সুনির্দিষ্ট মানে গ্লোবাল প্র্যাকটিসকে বাংলাদেশের জন্য সাজেস্ট করতে চান এই পর্যায়ে? Of course, means এটা তো মানে again it is the মানে I think more than suggestion, and again মানে I think Alauddin Shah এবং policy makers they know it very well, যে already আপনি যে rooftop বলেন, ground mounted বলেন, and very recently floating solar, everything এর কিন্তু একটা মানে introduction এবং scale up model কিন্তু আছে। It is not that it is not there, and it is for us to choose. আমাদের ক্ষেত্রে again I will repeat that large scale grid connected power plants আমাদের প্রাইভেট সেক্টর অ্যাসেসমেন্টে, লেটস সে আমরা যদি 10,000 মেগাওয়াট করি, তার হয়তো 20-30% হবে লার্জ স্কেল গ্রিড কানেক্টেড megawatt, which could be ground mounted, rooftop, or even floating, you know. এবং এটাকে যদি আমি আরো মানে যেটা অ্যাডভান্স থট প্রসেস কথা বলছে, it can be agro solar, যেখানে বলা হচ্ছে গ্রিন হাউসেস, large greenhouses on hundreds of acres of land, একদিকে আপনার agro production হচ্ছে, আরেক দিক দিয়ে power generate করে গ্রিডে দিচ্ছে। So grid connected would be in our assessment not more than 20-30%, but the beauty about Bangladesh হলো যে আমরা কিন্তু distributed renewable energy দিয়ে significant generation করতে পারি, whether it is solar irrigation pump, rooftop, AC/DC systems in আমি এখানে আপনাকে আরেকটু থামাই, যেটা হচ্ছে যে আমরা জানি যে ইটকল বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে করেছিল, তারা
এই সোলার ইরিগেশন বাড়ানোর জন্য এখান থেকে এখন বলা হচ্ছে যে আমরা সোলার ইরিগেশন থেকে এই মুহূর্তে প্রায় 44 মেগাওয়াট 45 মেগাওয়াট ইলেকট্রিসিটি পাচ্ছি, এবং গভর্নমেন্ট একটা সময় বলছিল যে প্রায় তার 2 লাখ ডিজেল পাম্পকে সোলার দিয়ে একটা সার্টেন টাইমের মধ্যে রিপ্লেস করা সম্ভব, কিন্তু এটার জন্য একটা বিজনেস মডেল ডেভেলপ করার ব্যাপারে, এই বিজনেস মডেল ডেভেলপ করার জন্য কাজ করছিল। এটা কি পর্যায়ে জনাব মোহাম্মদ আলাউদ্দিন কি বলবেন? আপনার সোলার ইরিগেশন নিয়ে আপনি যেটা বলছেন আমরাও খুব ভাবছি, কারণ হচ্ছে এখন যে ইটকলের যে মডেলটা আছে সেখানে আপনার 50% কিন্তু গ্র্যান্ট আছে, 35% লোন এবং 15% ইকুইটি। এইরকম একটা বিজনেস মডেল তারা কাজ করেছিল, কিন্তু এটা ছিল আপনার অফ গ্রিড এলাকাতে। কিন্তু আপনি জানেন যে এখন গ্রিডের এক্সপানশনটা হওয়ার কারণে কিন্তু এই বিজনেস মডেলটা কিন্তু এখন ঠিক ওভাবে কাজ করবে না। কারণ হচ্ছে তারপরেও আমরা যেটা সেটার পক্ষ থেকে যেটা আমরা একটা গাইডলাইন তৈরি করেছিলাম যে এই আপনারা জানেন যে ইরিগেশন মৌসুম তো মাত্র ধরেন সর্বোচ্চ সে 4 মাস বা 3 মাস, এর পরবর্তী বিদ্যুৎটা কিভাবে কাজে লাগানো যায়। তো আমরা তখন একটা গাইডলাইন তৈরি করলাম যেটা গ্রিডে কিভাবে ফিট করা যায় এই বিদ্যুৎটা, কিন্তু সেখানেও আমরা সমস্যা দেখতেছি যে গ্রিড যদি ধরেন হয়তো 1 কিলোমিটার বা কাছাকাছি হয় তাইলে এটা সম্ভব, কিন্তু আমরা হিসাব করে দেখলাম দূরবর্তী গ্রিড যদি হয়, গ্রিড সাবস্টেশন, সেখানে যদি এই বিদ্যুৎটা দিতে হয় তাহলে দেখা যায় যে 15 to 20% এক্সট্রা প্রজেক্ট কস্ট বেড়ে যায়। এটা গেল আরেকটা চ্যালেঞ্জ। আজকে আপনি যে প্রশ্নটা করেছেন আমার কাছে সুনির্দিষ্ট উত্তর এই মুহূর্তে নাই, তবে আমারও কিছু প্রশ্ন আছে যেটা আপনাকেও থ্রো করতে চাই আমি। এটাগুলো আমরা এই সমস্যাটা ফেস করতেছি যে আমি যখন গ্রিড দূরবর্তী, গ্রিড তো সব জায়গায় নিশ্চয়ই ইরিগেশন পাম্পের জায়গায় নাই। আমি মনোহর ভাই, সরি আমি আলাউদ্দিন ভাই, আপনি এই একই বিষয়ের উপর মনোহর ভাইয়ের কমেন্টটা নিয়ে আসতে আবার নিয়ে আপনার কাছে আবার আসতে চাই। In adding to what Alauddin Saib has said, adding to what he has said, এখানে দুটা ব্যাপার আছে। সোলার ইরিগেশন পাম্প ফর ইরিগেশন পারপাস বাই ইটসেলফ ইজ ফিজিবল, there is no, এটাতে কোনো ডাউট নাই। কিন্তু ফিজিবল কিরকম, আপনি 20 বছরের লাইফ সাইকেল নিয়ে আপনি যদি ডিজেলের সাথে কম্পেয়ার করেন, মানে ইট ইজ ফিজিবল। অফকোর্স যেটা বারে বারে কথা বলা হচ্ছে, ওকে আমি তাহলে বাকি 40% 45% এনার্জি যেটা ইরিগেশনে ইউজ হচ্ছে না ওটা দিয়ে আমি কি করতে পারি, ওটা কিন্তু এডিশনাল বেনিফিট, যেটা আমরা কথা বলার সময় সবসময় ভুলে যাই যে সোলার ইরিগেশন পাম্প ইজ অ্যাবসলিউটলি ফিজিবল টু রিপ্লেস ডিজেল পাম্প। এটা নিয়ে কিন্তু মানে নো ক্যালকুলেশন এরার, মানে কোনো কিছু নাই। the whole argument comes, আচ্ছা ওটা করতে গিয়ে আপনি যদি এইখানে মনোহর ভাই একটা জিনিস আমাদের বলেন যে আমরা ধরে সে ফর এক্সাম্পল আমরা যদি 25 হিসাবে একটা গাইডলাইন ধরি, তাহলে 25 এর মধ্যে 2025 পর্যন্ত আমরা একটা গাইডলাইন যদি ধরি, তাহলে সোলার ইরিগেশন পাম্প কোন জায়গাতে যেতে পারে? ধরেন আজকে আমাদের সোলার ইরিগেশন পাম্পের যদি মেগাওয়াট ওয়াইজ ক্যাপাসিটি বলি, এটা 40 মেগাওয়াটের মতন বা 45 মেগাওয়াটের মতন, এটা কোথায় যেতে পারে? সো প্রেজেন্ট মোডালিটিতে বেশি আগাবে না, ফ্যাক্ট অফ লাইফ। কেন আগাবে না? বিকজ মানে এত মানে একটা এন্টারপ্রাইজ এই যে মানে গ্রাউন্ড রুট লেভেলে গিয়ে এত লোন নিয়ে ফার্মারদের সাথে কন্ট্রাক্ট করে এরকম স্কেল আপ করার ক্ষমতা মানে খুবই কম আছে। সো দ্যাট ইজ দ্য প্রেজেন্ট বিজনেস মোডালিটি, বিকজ ইট ইজ যদিও গ্রান্ট আছে, বাট বিকজ দের ইজ আ সিগনিফিকেন্ট ডেট কম্পোনেন্ট, সো এই ডেট স্কেল আপ করার ক্যাপাবিলিটি বেশি অর্গানাইজেশনে নাই। তো that's a constraint right now. বাট মেইন জিনিসটা হলো এখানে আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা কি করা যেতে পারে স্পিড আপ করার জন্য? এটাকে অ্যাকচুয়ালি মানে জোনিং করে কাজটা করতে হবে, মানে উপজেলা বাই উপজেলা জোনিং করে আন্ডার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অর ওয়াটার ডেভেলপমেন্ট, মানে এরকম মাল্টিপল এজেন্সিজ এর আন্ডারে জোনিং করে কিন্তু জিনিসটা করতে হবে, বিকজ ইট ইজ টু লার্জ। ইরিগেশন পাম্প, ডিজেল পাম্প রিপ্লেসমেন্ট বাই সোলার ইরিগেশন, মানে at least 4 লক্ষ ইরিগেশন পাম্প আমাদেরকে রোল আউট করতে হবে 1.6 মিলিয়ন নর্মাল পাম্পকে রিপ্লেস করার জন্য। সো ইট হ্যাজ টু বি আ কম্বিনেশন অফ স্মল পাম্পস যেটা ইন্ডিভিজুয়ালরা ওন করতে পারবে with very little investment, individual farmers can own with very little investment, that's one option. আরেকটা হলো আমাদের যে বড় বড় পাম্পগুলি আছে রাইস ইরিগেশনের জন্য মেইনলি, সেটাকে কিন্তু জোনিং আউট করে একটা কালেকটিভ এরিয়াতে করতে হবে, সো দ্যাট ওই কালেকটিভ এরিয়াতে করতে হলে তাহলে অ্যাডিশনাল বেনিফিট গুলি কোথা থেকে আসবে?
একটা হলো আপনি একটা জায়গায় যখন 100টা পাম্প থেকে অ্যাডিশনাল ইলেকট্রিসিটিটাকে আপনি গ্রিডে কিংবা কোথাও আপনি দিতে চান, দেন ইট বিকামস আ মাচ ইজিয়ার সলিউশন দেন ইন্ডিভিজুয়াল পাম্প চিন্তা করে ওটা করার জন্য। এন্ড নাম্বার 2, দ্য আদার থিং ইজ ওয়াটার। মানে আপনি কিন্তু অলরেডি এই পাম্প থেকে 60% ওয়াটার ইউজ করছেন, আরো 40% ওয়াটার ইউজ করার কিন্তু মানে ক্যাপাসিটি আছে। সো দ্য কোশ্চেন ইজ, are key diversified use of the water maybe into aquaculture or something like that where it can be used to increase? So the issue is much more efficiency and renewable energy beauty ta ki মনোহর ভাই, আপনি এই জায়গাটাতে আপনার পয়েন্ট পেয়েছি। আমি আলাউদ্দিন সাহেবের কাছে আসতে চাই। আলাউদ্দিন সাহেব যদি আমাদেরকে বলেন যে মনোহর ভাই যে প্রস্তাবটা দিল, এটা কি আসলে স্পিড আপ করার জন্য সেটা কি উদ্যোগ নিতে পারে? এটা প্রশ্নটা থাকলো, কিন্তু তার সাথে সাথে এটাও বলতে চাই যে যেটা হচ্ছে আমাদের প্রায় 6 মিলিয়ন সোলার হোম সিস্টেম, এবং মানে দুনিয়া সদ্য বাংলাদেশের সোলার হোম সিস্টেমের সাকসেসফুলের প্রশংসা আমরা শুনে আসছি লাস্ট 2 ডিকেডস, কিন্তু এটা এখন একটা ব্যর্থ প্রকল্প। কারণ শতভাগ গ্রিড বিদ্যুতায়নের কারণে এর একটা বড় অংশই এখন আসলে ঘরের শোভা হয়ে গেছে বা চালের উপর একটা জঞ্জাল হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো চাবি সমীক্ষা নেই। এবং সম্প্রতি আপনাদেরই একটা অনুষ্ঠানে এনার্জি অ্যাডভাইজার বলেছেন এগুলোকে স্টাডি করে এগুলো নেট মিটারিং এর আওতায় আনা যায় কিনা, মানে এককভাবে না হলে ক্লাস্টার করে। তো আপনি সোলার ইরিগেশন স্পিড আপ করার এই সুপারিশের সাথে অ্যাড করে যদি এটা নিয়ে আপনারা কি করবেন এখানে আসেন, জনাব মোহাম্মদ আলাউদ্দিন। আমি আমাদের রহিম আফরোজের এমডি মহোদয়ের সাথে পুরোপুরি একমত হতে পারছি না। আমি একটা জিনিস আপনাকে বলি, যখন উনি যেটা বললেন যে ইরিগেশনটা, সোলার ইরিগেশনটা ইটসেলফই একটা মানে ডুয়েবল অপশন, অন্য কিছু বাদ দিল, আমরা যেটা বললাম যে অতিরিক্ত এনার্জি গ্রিডে দেওয়া এগুলো বাদে, তো কোনো জায়গায় যদি বিজনেস মডেল এক্সিস্ট করে তাইলে সেটা রোল আউটের জন্য তো কোনো ইন্টারভেনশন লাগে না, নর্মালি এটা স্কেল আপ হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না, এটা বাস্তবতা। তো সেই জন্য আমাদেরকে যে সারপ্লাস এনার্জিটা সেটা কিভাবে ইউজ হবে সেটার একটা চিন্তা তো অবশ্যই করতে হবে। একটা উপায় আমরা সেটা থেকে বললাম যে এগুলা গ্রিডে কিভাবে ফিট করতে হবে সেরকম একটা গাইডলাইন আমরা তৈরি করেছিলাম, মানে স্পন্সরদের সহায়তা করবার জন্য আমাদের এন্ডে। বাট আমি মনে করি এগুলোর উপরে আরো কিছু পাইলট স্টাডি হওয়া দরকার, যে এমনও হতে পারে যে আমাদের এখানে অনেক সময় সব সময় যে মানে কালেকটিভলি ফার্মাররা একসাথে হয়ে এটা ম্যানেজ করবে, থিওরিটিক্যালি এটা ইটস সাউন্ডস গুড, কিন্তু আসলে সবসময় কিন্তু এটা সম্ভব হয় না। তো এরকমও হতে পারে যে মানে ছোট মেশিনে যাতে ইন্ডিভিজুয়াল ফার্মার, সে ধরেন তার যদি ইনভেস্টমেন্ট 70-80 হাজার 1 লাখের মধ্যে হয়, সেটা যদি সে অ্যাফোর্ড করে, সেই রকম একটা বিষয় ভাবা যাইতে পারে স্মল স্কেলে। এবং লার্জ স্কেলে যেটা আমাদের মনোহর সাহেব বললেন, সেটা আসলে এগুলা আমাদের অন গ্রাউন্ড করে দেখতে হবে। নর্মালি বা ন্যাচারালি এটা বিজনেস কেস এক্সিস্ট করে আমার মনে হয়। আলাউদ্দিন, আপনি সোলার ইমিগ্রেশন মানে সোলার ইরিগেশন নিয়ে আপনার মতামতটা পেলাম, আপনি যদি মানে সোলার হোম সিস্টেম নিয়ে যে প্রসঙ্গটা এখন বড় হয়ে দেখা দিয়েছে এটা নিয়ে বলেন। আচ্ছা, সোলার হোম সিস্টেমও আমি বিনয়ের সাথে আপনার সাথে একটু দ্বিমত করতে চাই। আপনি বলেছেন যে এটা একটা ব্যর্থ প্রজেক্ট, আমি আপনার সাথে সবিনয়ে দ্বিমত করি। এটা মোটেও একটা ব্যর্থ প্রজেক্ট নয়। একটা সময় আজকে যে আমরা বলতেছি আমাদের 98% ইলেকট্রিসিটি কাভারেজে আছে, সেখানেও কিন্তু মানে আমাদের সোলার হোম সিস্টেম মিনি গ্রিড মিলে কিন্তু মোর দেন 10% কাভারেজ কিন্তু সেখান থেকে এসছে, এটা একটা কথা। আরেকটা জিনিস, যে কোনো জিনিসের একটা টেক অফ আছে, পিক আছে, তার একটা শেষও আছে। তো স্বাভাবিকভাবে মানুষের আর্থিক অবস্থা যখন উন্নত হবে, সে নিশ্চয়ই সোলার হোম সিস্টেমে সন্তুষ্ট থাকবে না, আরো বেশি এনার্জি চাইবে বা আরো উন্নততর ডিভাইস বা উন্নততর সিস্টেম আশা করে। তো সেই জন্য এটা একটা সফল প্রজেক্ট, আই রিপিট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, অফকোর্স আপনি যেটা বলছেন যে কোনো একটা প্রকল্পের একটা প্রোগ্রামটা ফেজ আউট আছে, তো আমাদেরকে এখন ভাবতে হবে যে এটা কিভাবে ফেজ আউট হবে। অফকোর্স এই প্রোগ্রামের একটা অন্য দিক আছে, যে আপনার এই যে আমরা বললাম 60 লক্ষ সোলার হোম সিস্টেম, তো সেগুলাকে আপনি যেটা বললেন যে এগ্রিগেট করে কিভাবে গ্রিডে দেওয়া যায়, আপনার অবগতির জন্য বলি, বাংলাদেশে একটা কোম্পানি এটা এই বিষয়ে কাজ করছে, তার নাম হচ্ছে সোলশেয়ার। ওরা এরকম পিয়ার টু পিয়ার এনার্জি ট্রেডের উপরে কাজ করছে। তো ওদের এই
প্রকল্পটাকে আমরা আরবির সাথে ট্যাগ করে দিয়েছি, আরবির একটা জোনে ওরা পাইলট করছে, এটা রিয়েলি অন গ্রাউন্ডে কাজ করে কিনা। বাট এমনি ইট সাউন্ডস গুড, সিমস গুড, কিন্তু সেটা করে দেখতে হবে, এটা গেলো একটা। আর আরেকটা বিষয় আপনি সঠিক বলেছেন যে এই যে 60 লক্ষ বা 6 মিলিয়ন সোলার হোম সিস্টেম মানে কিন্তু 6 মিলিয়ন ব্যাটারি, হুইচ ইজ ইনজুরিয়াস টু এনভায়রনমেন্ট। তো আমার মনে হয় যে ইটকলের নেতৃত্বে এবং এগুলার ডিসপোজাল সম্পর্কে একটা ভাবা উচিত যে এগুলার ডিসপোজালটা কিভাবে হবে, যেমন এই ব্যাটারিগুলো ফেরত নিয়ে এগুলোকে রিসাইকেল করা, এরকম জিনিসগুলো ভাবা যেতে পারে। এই বিষয়ে আমরা ইটকলের সাথে কথা বলেছি এবং তাদের সাথে আমাদের এই আলোচনায় আছে যে এগুলার ডিসপোজালটা নিয়ে আমাদের ভাববার সময় এসে গেছে। আলাউদ্দিন ভাই, আমি আপনাকে এখানে থামাই, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আসলে আর সময় পাবো 6 মিনিটের মতন, যার কারণে সুনির্দিষ্ট সুপারিশ চাই। জনাব মোহাম্মদ মনোয়ার মেজবা মঈন, আপনি কি বলবেন যে আসলে আমাকে মানে কিভাবে আমরা এই স্পিড আপ করতে পারি, বিশেষ করে লো কার্বন এনার্জি ডেভেলপমেন্টের জন্য ফসিল ফুয়েলের পাশাপাশি আমাদেরকে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টাকে এগিয়ে নিতে হবে। আপনি যদি সুনির্দিষ্ট করে বলেন কি করণীয় আমাদের এখন। আমি ওটা দেওয়ার আমাকে 1 মিনিট দিতে হবে ক্লারিফিকেশনের জন্য। ক্লারিফিকেশন হলো ওটা আপনি পাম্প বলেন, সোলার হোম সিস্টেম বলেন, কালকে রুফটপ, হ্যাঁ, আমরা যদি কনভেনশনাল এনার্জি সাবসিডি পার্টটাকে প্যারালালি দেখি সবকিছুর সাথে, সোলার ইজ কস্ট ইফেক্টিভ। দ্য হোল ইকুয়েশনে কি হচ্ছে, আমরা কিন্তু গত 10 বছরে কনভেনশনাল এনার্জিতে $6.5 বিলিয়ন ভর্তুকি সাবসিডি দিয়েছি, and these are known information. আপনি যদি ওটার সাথে রিনিউয়েবল এনার্জি প্রোগ্রামগুলির সাথে ট্যালি করেন কস্ট, you will see how it is cost effective. So I'm not getting into the detail of that. That is why I'm saying when pump, যদি সরকার তার প্রজেক্ট হিসাবে দেখে, not private entrepreneur, সরকার যে সাবসিডি ডিজেলের উপরে দিত, অন্য অয়েলের উপরে দিচ্ছে, তার সাথে কম্পেয়ার করে 20 ইয়ারের লাইফ যদি দেখে, সোলার পাম্প ইজ ফিজিবল। সোলার হোম সিস্টেম হয়ে গেছে ব্যাকআপ পাওয়ার সিস্টেম ইন রুরাল হাউসহোল্ডস। ওকে, সো ইলেকট্রিসিটি আসবে, তার সাথে ব্যাকআপও থাকবে, তারা এখন ওটাকে ব্যাকআপ পাওয়ার সিস্টেম করে দিয়েছে। সো সাবসিডি ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর in terms of like-to-like calibration of renewable being efficient and cost-effective. Going forward again, আমাদেরকে just like any success, special policy, special act দিয়ে এটাকে empower করতে হবে। We need a single nodal agency. For all good reason, today SEDA is the most appropriate nodal agency to ensure that the renewable energy scale-up is happening. We need budget. মানে with any policy, any program to happen, আমি যদি $6.5 billion 10 বছরে, if I can spend on conventional energy, I'm sure Honorable Prime Minister can allocate $10 billion in the next 10 years to scale up renewable energy, especially rooftop. গত 1 বছরে 2020 সালে in the middle of pandemic, Vietnam 9 gigawatt rooftop execute করলো, 9 gigawatt. The question is to ask, what is so special about Vietnam that they could do 9 gigawatt and we cannot do at least 900 megawatt? Because they had a policy, they had budget, they had a program, they had a deadline. So I'm sure Alauddin Shahab জানেন। মনোহর সাহেব, আপনাকে এখানে একটু থামাইতে চাই, তার কারণ আপনার এটাই ফাইনাল মতামত। আপনার শেষে 30 সেকেন্ডের একটা কমেন্ট নেব, যে আপনি এমফাসিস করছেন যে আগামী 10 বছরের জন্য একটা সুনির্দিষ্ট পলিসির আওতায় অ্যাটলিস্ট $10 বিলিয়ন একটা বাজেট দরকার গ্রিন এনার্জিকে প্রমোট করার জন্য, স্কেল আপ করার জন্য। মোহাম্মদ আলাউদ্দিন, আপনি কি বলবেন? আমি মনোহর ভাইয়ের সাথে একমত। আসলে একটা ডেডিকেটেড বাজেট লাইন থাকা উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা এক। আর 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস, যে আমাদেরকে আসলে কন্টিনিউয়াস একটা স্টাডি করা দরকার, কারণ আমাদের রিসোর্স পোটেনশিয়ালটা কি সেটা ভালোভাবে জানা দরকার। এবং আরেকটা জিনিস খুব দরকার আপনার স্কেল আপের জন্য, সেটা হচ্ছে এনার্জি ট্রেড, যেটা বললাম যে আমাদের আপনার পার্শ্ববর্তী দেশ থেকে হাইড্রো পাওয়ার আমদানি করে, তাইলে খুব দ্রুত আপনার স্কেল আপ সম্ভব। আর আমি আরেকটা জিনিস আপনার সাথে বিশ্বাস করি, আমি কিন্তু অপটিমিস্টিক, কারণ যে কোনো টেকনোলজির এক্সপানশনের জন্য আসলে একটা টেক অফ স্টেজ থাকে, কারণ ডেভেলপমেন্টটা কোনো সময় একেবারে লিনিয়ার হয় না, দেয়ার আর টুইস্ট অ্যান্ড টার্নস। তো সুতরাং আমরা মনে করি টেক অফ স্টেজে আমরা আছি, এক সময় আমরা এটা স্কেল আপ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ মোহাম্মদ আলাউদ্দিন। মনোয়ার মেজবা মঈন, আপনার কাছ থেকে যদি সর্বশেষ মন্তব্যটা চাই 30 সেকেন্ডে।
No, means আমাদেরকে বাজেট অ্যালোকেট করতে হবে, আমাদেরকে একটা ফোকাল একটা নোডাল এজেন্সির থ্রুতে পুরা জিনিসটাকে কোঅর্ডিনেটেড করে রুফটপ, গ্রাউন্ড মাউন্টেড, ফ্লোটিং এই তিনটাতে ফোকাস করে ইনিশিয়ালি এন্ড দেন গ্র্যাজুয়ালি ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি লাইক ইরিগেশন পাম্প, এসিডিসি সিস্টেম সেদিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। And renewable energy delivers energy efficiency and energy security. It gives us both. So, রাইট, শেষ কথা মোহাম্মদ আলাউদ্দিনের কাছ থেকে, আপনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়ন করতে ভালোবাসেন, কি বলবেন, কি করতে চান? আমরা করতে চাই বেসিক্যালি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে গুরুত্ব দিতে চাই, আমরা আরো পাইলট করতে চাই, এবং যেটা বললেন প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে আসলে আমি এটার সাথে একমত যে এখানে আসলে আরো বাজেট অ্যালোকেট করা দরকার। ধন্যবাদ জনাব মোহাম্মদ আলাউদ্দিন, চেয়ারম্যান সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। কৃতজ্ঞতা জনাব মনোয়ার মেজবা মঈন, ব্যবস্থাপনা পরিচালক রহিম আফরোজ রিনিউয়েবল এনার্জি। 30 মিনিট আসলে খুব স্বল্প সময়, কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখতে চাই, কারণ আজকের বিশ্বের ডিমান্ডিং যে বিষয়টি ট্রানজিশন, এনার্জি ট্রানজিশন, বিশেষ করে একটি সুস্থ এবং বসবাসযোগ্য পৃথিবীর জন্য ফসিল ফুয়েলের আজকের যে এরিনা, এখান থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই উন্নয়নকে অব্যাহত রেখে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে গ্রিন ডেভেলপমেন্ট পাশাপাশি লো কার্বন ডেভেলপমেন্টের বিষয়কে প্রমোট করেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের পলিসি নবায়নযোগ্য উৎস থেকে জ্বালানির যোগ, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ অচিরেই আমরা দেখতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। ধন্যবাদ সবাই। thank you.